তারপর মায়ান আর আমি কয়েকটা ছবি তুলি, তারপরে হোটেলে ব্যাক করি। রাতে খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে মায়ান আমাকে যে লাল শাড়িটা কিনে দিয়েছিল সেই শাড়িটা আমি পরি। মায়ান নিচে গিয়ে শুয়ে পড়ে, আমিও কিছুক্ষণ পর খাট থেকে নেমে মায়ানের বাম হাতে মাথা রেখে আমিও তার সাথে শুয়ে পড়ি। তখন মায়ান বলে উঠলো, এই মেয়ে, এই তুমি কি করছো? মানে কি, তুমি আমার হাতের উপরে শুয়েছো কেন? তখন আমি আবার বলি, ও মা, আমি তো আপনার বউ, তাহলে আমি কোথায় থাকবো বলেন? সে বলছিল, যাও খাটে গিয়ে ঘুমাও। আমি বললাম, না, আমি তো আজ আপনার সাথেই ঘুমাবো। তারপর সে আমাকে বলে, যাও এখান থেকে, তুমি তোমার খাটে গিয়ে ঘুমাও। পরে আমি খাটে গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি মায়ানকে বললাম, আমি বাসায় চলে যাব, এবার ঘুম থেকে উঠুন আর রেডি হন। তখন মায়ান বলল, কেন, আরো তো কিছুদিন থাকবো। তখন আমি বললাম, না, আর থাকবো না, আমার ভালো লাগছে না। সে বলল, কি হয়েছে মেঘা, তুমি থাকবে না কেন? আমি বললাম, জানি না, কিন্তু ভালো লাগছে না কোনো কিছুই। মায়ান বলল, আজকের দিনটাই থাকে, তারপর না হয় আমরা চলে যাব কালকে। প্লিজ মেঘা, আজকের দিনটাই থাকো। আমি বললাম যে না, আমার ভালো লাগছে না, আমি থাকবো না। সে বলে, আজকের দিনটাই থাকো, আগামীকাল আমরা চলে যাব। তারপর বললাম যে ঠিক আছে, যাও এবার রেডি হয়ে নাও, আমরা আবার এখন বাইরে ঘুরতে যাব। মায়ান যে পছন্দ করে আমাকে সাদা শাড়ি কিনে দিয়েছিল, আমি সেই শাড়িটাই পরি। মায়ান আমাকে দেখে বলে, জানো তোমাকে কিরকম লাগছে? আমি বললাম, কিরকম? সে বলে, একদম সাদা পরীর মতো লাগছে তোমাকে, তোমাকে না অদ্ভুত একটা সুন্দর দেখাচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর আমরা হোটেলের আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম। তারপর মায়ানকে বললাম, চলো এবার বাসায় চলে যাই। মায়ান আমাকে রুমে পৌঁছে দিয়েই বলে, তুমি বাসায় বিশ্রাম করো, আমি একটু আসতেছি। আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, মায়ান আর আসছে না, সময়ও কাটছিল না, তাই ফোনটা অন করে ডাটাটা অন করলাম। তারপর যখন আমি ফেসবুকে যাই তখন দেখি কল্প আমাকে মেসেজ করে রাখছে। সে আমাকে লিখলো, কেন আমাকে অ্যাভয়েড করছো মেঘা? আমাকে তোমার সামনে আসার একটা সুযোগ দাও, আমাকে আমার কথাগুলো বলার তো সুযোগ দিবে। আমি তখন কল্পের মেসেজে রিপ্লাই করলাম, তুমি কি বলতে চাও বলো। আমি মেসেজ করতে দেরি, কিন্তু কল্পের রিপ্লাই আসতে দেরি হয় না, সাথে সাথেই ও রিপ্লাই দেয়। সে আমাকে বলে, কথাগুলো সামনাসামনি বলি। তখন আমি বলি, না, মেসেজ করেই বলো। সে বলে, তুমি কি আমাকে একটা বারও দেখবে না? আমি বললাম, না, সে মানুষটাকে দেখার আমার কোনো ইচ্ছেই নেই, যে মানুষটা আমাকে মাঝপথে ফেলে চলে গেছে। তখন সে আমাকে বলে যে আমি তোমাকে সেদিন ছেড়ে দেইনি, তাহলে তুমি কি লুকিয়েছিলে বুঝি? তখন কল্প বলছিল, প্লিজ মেঘা, আমাকে না জেনে ব্লেম করবে না। কল্প, সেই দিনের কথাগুলো কি তোমার মনে আছে? আমি তোমায় কি বলেছিলাম? সেদিন আমি কল্পকে মেসেজে বলেছিলাম, কল্প, আমার আব্বু আম্মু নাকি একটা ভালো ছেলের সন্ধান পেয়েছে, এখন তারা চাচ্ছে আমি যেন ওই ছেলেটাকে বিয়ে করে নিই। কিন্তু তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, এখন আমি কি করব বলেন তো? আমি কি তোমার কথা আমার বাসায় জানাবো? তখন কল্প বলতেছিল, আমার কথা বললে যদি তারা তোমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়? আমি বললাম যে না, দিবে না, আমি বুঝিয়ে বলবো। তখন সে বলল যে না, এখন বলার কোনো দরকার নেই। তখন আমি এই কথাও বলি, তাহলে কি আমি অন্য কাউকে বিয়ে করে নিব? সে বলল, আমি কি তাই বলতেছি? তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো। তখন আমি কল্পকে বললাম, আচ্ছা, অনেকদিন তো হলো, এবার তো তুমি দেশে আসতে পারো ছুটিতে, তুমি এসে আমাকে বিয়ে করে নাও, এরপর না হয় তুমি আবার চলে যেও। তখন সে বলল, মেঘা, হুটহাট করে কি কোনো সিদ্ধান্ত নেওয়া যায়? তুমি বুঝতে পারছো না কল্প, গ্রামের মেয়েদেরকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। এখন আশেপাশের কিছু লোক আব্বুর কাছে প্রস্তাব পাঠাচ্ছে। আমি এর আগেও আম্মুকে অনেক না করেছি, এবার আব্বু নাকি ছেলেটাকে খুব পছন্দ করেছে। তখন আমাকে মায়ান বলল, ছেলে কি করে, ছেলের বাসা কোথায়, ছেলে কি করে? তখন আমি বললাম, সে ছেলেটা নাকি আমার ফুফাতো ভাইয়ের বন্ধু, একসাথে তারা বিদেশে থাকে। ছেলে নাকি আমার ফুফাতো ভাইয়ের আত্মীয় বা তার এলাকার আশেপাশের কাউকে বিয়ে করতে চায়, যাতে করে আমার ফুফাতো ভাইয়ের সাথে তাদের সম্পর্কটা আরো পোক্ত হয়। প্রায় তাদের মধ্যে দেখাও হয় এবং যাওয়া আসাও হয়। তাই ভাইয়া আমার কথা বলেছে। ভাইয়ার ছেলেটা একসাথে বিদেশ থেকে এসেছে। ভাইয়াদের বাড়িতে যখন ছেলেটা আসে তখন আমার আব্বুকে ছেলেটাকে দেখায়। আব্বু ছেলেকে দেখে পছন্দও করেছে। গল্প হঠাৎ করেই অফলাইনে চলে যায়। এরপর ও আর আমার সাথে কোনো যোগাযোগ করে না, না কোনো মেসেজ, না কোনো যোগাযোগ, না কোনো ফোন। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, এইভাবে কেটে যায় 3টা মাস। কল্প আমাকে মাঝপথেই ছেড়ে দেয়। 3টা মাস আমার কিভাবে যে কেটেছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যে মানুষ আমাকে ছাড়া একটা দিন থাকতে পারতো না, সে মানুষ আমাকে ছাড়া 3টা মাস ছিল। ভাইয়ার এবং ভাইয়ার বন্ধুর ছুটি প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তাই আব্বু আম্মু আমাকে আবার বিয়ের প্রেসার দেন। যেহেতু ছেলে ভালো, ভাইয়াও আমাকে অনেক বুঝায়। একদিন আব্বু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমার আব্বু তখন বলে সে মরার আগে আমাকে বিয়ে দিয়ে যেতে চান। পরে আমিও আর উপায় না পেয়ে বিয়ের জন্য রাজি হই। আর আমি এটাও ভাবি, যে ছেলের সাথে শুধুমাত্র বিয়ের কথা বলায় আমার সাথে 3 মাস ধরে যোগাযোগ নিখোঁজ, বিয়ের কথা বলায় সে মাঝপথে আমাকে ছেড়ে পালিয়েছে, তার আশায় থাকা মানে রাত্রিবেলা রৌদ্র খোঁজা, সেরকম ব্যাপার। আব্বুর এই অবস্থায় তার ইচ্ছে পূরণ ছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না, তাই অবশেষে আমি রাজি হয়ে গেলাম। তখন কল্প বলতেছিল, মেঘা, আমার সবকিছুই মনে আছে, তুমি আমাকে কে কে বলছিলে আমার সব মনে আছে, কিন্তু তুমি আমার অনেক কিছুই জানো না। এখন তুমি ভুল বুঝে বসে আছো।
আমি তখন বললাম তাহলে আমাকে ভুল নিয়েই থাকতে দাও, আমার বিয়ে হয়ে গেছে, আমি তাকেই মেনে নিলাম, আমাকে আমার মতো থাকতে দাও, তুমি তোমার মতো থাকো, তুমি ভালো থাকো, সুখী হও, দোয়া রইল তোমার জন্য। তারপরে কল্পকে আমি মেসেঞ্জার থেকে ব্লক করে দেই এবং ফোনটাও অফ করে দেই। এরপর আমি শুয়ে পড়ি, কিছুক্ষণ পরেই মায়ান আসে, এসে বলে মেঘা তোমার কি আজ শরীর খারাপ, তোমার কিরকম যেন দেখাচ্ছে, কি হয়েছে তোমার বলবে আমাকে? তখন আমি তাকে বললাম আচ্ছা আপনি কি কোনোদিন কাউকে কখনো ভালোবেসেছেন? তখন সে আমাকে বলল হ্যাঁ বাসছিলাম তো। আমি বললাম কতটুকু? সে বলল অনেক। আমিও তখন তাকে বললাম আমিও না একজনকে খুব ভালোবেসেছিলাম, তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। আমি তাকে সবসময় কি বলতাম জানেন, আমাদের ছোট্ট একটা ঘর হবে, ছোট্ট একটা সংসার হবে, কিন্তু কোনো কিছুই হলো না। আপনি যাকে ভালোবাসতেন তাকে নিয়ে কখনো স্বপ্ন দেখেছেন? মায়ান তখন বলল হ্যাঁ দেখেছি তো। আমি তখন বললাম তাহলে বলবেন কি স্বপ্ন দেখেছিলেন? সে বলল যে হ্যাঁ। তখন আমি বললাম ঠিক আছে তাহলে বলুন। তখন মায়ান বলল আমি একটা অন্যরকম একটা ছেলে, আমি ভালোবাসা টালোবাসা কোনো কিছু বিশ্বাস করি, মানুষের মুখে ভালোবাসার কথা শুনলে হাসতাম, মনে মনে ভাবতাম আদৌ কি ভালোবাসা বলতে কোনো কিছু আছে? আমার কাছে বাবা মার ভালোবাসা ছাড়া বাহিরের কোনো মেয়ের ভালোবাসায় বিশ্বাসযোগ্য ছিল না। কিন্তু হঠাৎ করে একটা মেয়ে আমার জীবনে চলে এসে আমার জীবনের সুপ্ত ভালোবাসাটা নাড়া দিয়ে উঠে। আমি কখনো কাউকে নিয়ে স্বপ্ন দেখিনি, সে আমাকে স্বপ্ন দেখানো শিখায়, যাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখি, যাকে নিয়ে রাতের আকাশ চাঁদ দেখার স্বপ্নও দেখেছি, একটা ফুটফুটে কন্যা সন্তানেরও স্বপ্ন দেখি। আচ্ছা মেঘা তুমি যাকে ভালোবাসো তাকে কেন বিয়ে করলে না? আমি তখন বললাম কারণ সে আমাকে ছেড়ে চলে গেছিল। তারপর আমি মায়ানকে একই প্রশ্ন করায় সে আমাকে বলল, তখন মায়ান বলল সে আমাকে ভুল বুঝে চলে গিয়েছে। তখন আমি বললাম তারপর কি, আবার এখন চলে আসছে তাই তো? আপনার ভালোবাসার মানুষটা দিশা তাই না? যেদিন আপনার পাশে দিশা বসেছিল সেদিনই আমি শিওর হয়েছিলাম। তারপর মায়ান আমাকে বলল আচ্ছা সে ছেলে যদি এখন ফিরে আসে তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে? আমি বললাম যে না। তখন মায়ান বলল কেন? আমি বললাম সে আমাকে মাঝপথে ছেড়ে চলে গেছে। মায়ান বলল ছেড়ে যাওয়ার কারণ কি ছিল? তখন আমি বললাম আমি নিজেও কিছু জানি না। তখন মায়ান বলল তাহলে একটা ছেলের উপর কেন মিথ্যা আরোপ করছো? আমি তখন বললাম বাদ দেন এই সব কথা, আমি তাকে আজ থেকে সবকিছু থেকে ব্লক করে দিয়েছি, আমি আপনার সাথে নতুন করে জীবন শুরু করতে চাই। ভালোবাসবেন আমায়, দিবেন আমাকে স্ত্রীর অধিকার।